আমার দ্বিতীয় প্রশ্ন যেটা, সেটা হচ্ছে গিয়ে এতক্ষণ তো আমরা কথা বললাম, মানে আপনার কথাগুলো স্পেসিফিক্যালি ছিল স্টুডেন্টের প্রবলেম। তো আপনি যেহেতু আপনার কথার মধ্যেই বলেছেন আপনার বাইরে একটা পিএইচডি ডিগ্রি আপনি বাইরে থেকে নিয়েছেন, অস্ট্রেলিয়া থেকে আই গেস। সো ওই তাহলে আপনার বাইরের দেশের কালচারের সাথে, ইউনিভার্সিটি কালচারের সাথে আপনি পরিচিত। সো এখন আমার প্রশ্নটা স্পেসিফিক হচ্ছে গিয়ে ইউনিভার্সিটি বেস। আমাদের দেশের ইউনিভার্সিটি এবং বাইরের দেশের ইউনিভার্সিটি, মানে বিখ্যাত ইউনিভার্সিটিগুলোর মধ্যে বেসিক ডিফারেন্সটা কোনটা? অ্যাডমিনিস্ট্রেশন লেভেলে বলতে পারেন অথবা একাডেমিক লেভেলে, যে কোনো সেক্টরে বেসিক ডিফারেন্সটা কোথায়? আমরা কোন জায়গাটায় পিছিয়ে আছি? ভেরি গুড কোয়েশ্চেন। আই থিঙ্ক এটা আসলে খুব ঠান্ডা মাথায় চিন্তা করার দরকার আছে। আমি অস্ট্রেলিয়াতে ছিলাম মোনাশ ইউনিভার্সিটিতে, ওখানে যে ডিপার্টমেন্টে করেছি, গ্লোবাল র্যাঙ্কিংয়ে, সাবজেক্ট র্যাঙ্কিংয়ে তাদের পজিশন হচ্ছে 7th। সো গ্লোবালি দে আর 7th র্যাঙ্কড। সো মানে প্রোডাক্টিভিটি, ইন টার্মস অফ প্রোডাক্টিভিটি, ইন টার্মস অফ রিসার্চ কালচার বা স্টুডেন্ট গ্রুমিং, দে ওয়ার রিয়েলি এক্সেলেন্ট। তো ওখানে যাওয়ার পরে আমার যেটা প্রথম ডিফারেন্স আমার কাছে মনে হয়েছে, যে আমি নিজেই যখন ওখানে গিয়েছি, জাস্ট আমি আমার কথাটা দিয়ে, আমি আমার এক্সাম্পলটা দিয়ে যদি বলি, যে আমি আমার ইউনিভার্সিটিতে থার্ড বয় হিসেবে আমি বের হয়েছি। মানে মাস্টার্সে আমার রেজাল্ট ছিল থার্ড, অনার্সে ছিল হচ্ছে আমার 5th। আমি এরপরে আমার টিচিং এক্সপিরিয়েন্স হয়েছে প্রায় 3.5 বছরের ব্র্যাক ইউনিভার্সিটির মতো একটা ইউনিভার্সিটিতে। সো ওয়েন আই ওয়েন্ট দেয়ার, আই থট যে আই ওয়াজ রিয়েলি প্রিপেয়ার্ড, অ্যান্ড আই ওয়াজ ইনডিড। থিওরিটিক্যালি আই ওয়াজ রিয়েলি প্রিপেয়ার্ড, কারণ আমি থিওরিটিক্যালি আমার কোনো সমস্যা নাই, আই ওয়াজ রিয়েলি ওভার কনফিডেন্ট। তো ওখানে যাওয়ার পরে আমি উইদিন কাপল অফ মান্থস আই রিয়েলাইজড যে আমি আসলে ওদের চাইতে যোজন পেছনে। এবং অনেস্টলি স্পিকিং আমার কাছে মনে হয়েছে যে মনাশের একটা স্ট্যান্ডার্ড বা একটা ওই যে টপ 25%-এর কথা যদি আমি বলি, ওদের সাথে যদি আমি নিজেকে কম্পেয়ার করি, যে আমার স্কিল লেভেল, ওভারঅল স্কিল লেভেল, ইভেন একটা আন্ডারগ্রেড পাস করা একটা ছেলের টপ 25%-এর একটা ছেলের সাথে কম্পারেবল ছিল না। শুনতে হয়তো অবাক শোনাবে, বাট ইট ওয়াজ নট ইভেন কম্পারেবল না। আমি পরে খেয়াল করলাম অনেকগুলো জায়গায় আমি তাদের চেয়ে অনেক পেছনে। তাহলে মানে আপনি যে প্রথম যে ধাক্কাটা খেলেন মানে বাইরের দেশে গিয়ে, সেরকম একটা দুটো এক্সাম্পল যেখানে আপনার মনে হয়েছে আমার তো এই স্কিলটা নেই, কারণ যেহেতু আপনি বলেছেন যে আপনি ঢাকা ভার্সিটির থার্ড বয় ছিলেন মাস্টার্সে এবং অনার্সে 5th বয়, এবং আপনার 3.5 বছরের টিচিং এক্সপিরিয়েন্স, তো আপনার তো বেসিক কিছু জিনিস অবশ্যই আমরা ধরে নিতে পারছিল, কিন্তু আপনার ওই কালচারে গিয়ে বা ওই ইউনিভার্সিটিতে গিয়ে আপনার কোন জায়গাটায় মনে হয়েছে যে স্পেসিফিক একটা দুটো এক্সাম্পল দিয়ে যদি বোঝাতে পারতেন যে আমাদেরকে, যে এই স্কিলগুলো আমার ঘাটতি ছিল তখন সময়, আজ থেকে 7 বছর 8 বছর আগে? ওকে, ইটস এ লং স্টোরি। হ্যাঁ, আমি সবটা আজকে হয়তো বলতে পারবো না, আমরা হয়তো পরের সময় পেলে আবার বলবো। জাস্ট টু বিগিন উইথ, প্রথম দিন আমি যখন আমার সুপারভাইজারকে ফেস করি অথবা আমার সুপারভাইজারি টিমকে যখন আমি ফেস করি, তখন আমার মনের মধ্যে একটা ভয় কাজ করতো, মানে জড়তা কাজ করতো বা ভয় কাজ করতো, কারণ আমি জানি যে আমি ওরকম একটা এটাকে কি বলা যায়, আই ওয়াজ নট প্রিপেয়ার্ড। কারণ হলো আমি ওরিয়েন্টেশনে তার আগে, মানে আমার সুপারভাইজারকে ফেস করার আগে আমি আমার ইউনিভার্সিটির ফ্যাসিলিটিসগুলো দেখলাম, এই যে কাটিং এজ ফ্যাসিলিটিস বা এরকম এই কালচারটার সাথেই আমরা পরিচিত না, বা এই জিনিসটা যে ধরো এত অর্গানাইজড একটা সিস্টেম থাকতে পারে বা এরকম থাকতে পারে, একটু যদি বুঝিয়ে বলতেন। ওকে, কাটিং এজ মানে ওখানকার যে ল্যাবগুলো আছে, হ্যাঁ, যে আমি প্রথম যে ল্যাবগুলো দেখানো হলো আমাকে, বা যেই এনভায়রনমেন্টগুলোতে ওরা কাজ করছে, স্টুডেন্টরা কাজ করছে, সবাই খুবই অর্গানাইজড ওয়েতে কাজ করছে এবং সবাই খুবই নিজেদের কাজে ফোকাসড, এক্সট্রা কোনো রকমের কেউ সময় নষ্ট করছে না, রাইট? সো দেখা যাচ্ছে যে প্রত্যেকের কাজ নিয়ে বা মিশন নিয়ে ব্যস্ত। এই যে একটা এনভায়রনমেন্ট, এই এনভায়রনমেন্টের সাথে আমি আসলে পরিচিত না, ঠিক আছে? আমাদের এখানে যেরকম খুব প্রচুর আড্ডাবাজি হচ্ছে অথবা ছেলেপেলে বাইরে সময় নষ্ট করছে, এরকম এই কালচারটাই আসলে ওখানে নাই। সো আমি যখন মানে তখন আমার মনের মধ্যে এক ধরনের কনফিডেন্সের ঘাটতি তৈরি হলো যে আমি তো যদি সুপারভাইজারের সাথে মিট করবো, কারণ আমার সুপারভাইজার সেও ছিল হলো ওরকম খুবই মানে হাই অ্যাচিভার এবং তার খুবই ফেমাস একজন প্রফেসর। তো যে কারণে আমি যখন তাকে ফেস করার পরে আমি দেখলাম যে না, আমার সেই কনফিডেন্সের ঘাটতি আছে। তারপরে আমি দেখলাম আমি যে তাদের সাথে কমিউনিকেট করব, ইংলিশে কমিউনিকেট করতে হবে আমার, রাইট? সো আমার নিজে যেমন আইএলসে আমার ভালো স্কোর ছিল, তখন আমার স্পিকিংয়ে আমার 8 ছিল, মানে আউট অফ 9 আমার আইএলসে ছিল 8। সো আই ওয়াজ আ গুড স্পিকার, বাট স্টিল ওই কনফিডেন্সটা আমার তখন ছিল না যে আমি যে তাদের সাথে কথা বলবো বা তাদের সাথে কমিউনিকেট করব। সো এটাগুলো প্রথম ধাক্কা। এরপরে যখন কিছুদিনের মধ্যে আমাকে প্রথম কাজ যেটা দেওয়া হলো সেটা হচ্ছে লিটারেচার রিভিউ করতে বলা হলো আমাকে প্রবলেম ফাইন্ড করতে বলা হলো, যে একটা এরিয়া দেখিয়ে দেওয়া হলো যে এই এরিয়ার মধ্যে আমার রাফলি পিএইচডি হয়তো টপিকটা ঘোরাফেরা করবে, কিন্তু আমাকে এর মধ্যে প্রবলেম খুঁজে বার করতে হবে। অ্যাজ ইফ তোমাকে হয়তো একটা সাগরের মধ্যে বা একটা নদীর মধ্যে নামায় দেওয়া হলো, নামায় দিয়ে বলা হলো যে এটা নিচে কি আছে তুমি খুঁজে বার করো, এখন এরপরে তোমার কি করতে পারবে, এখানে কি কন্ট্রিবিউট করা যাবে সেটা খুঁজে বার করতে হবে। আই ওয়াজ টোটালি লস্ট যে এরকম একটা
মানে ওপেন এন্ডেড একটা রিসার্চ টপিকে আমি কিভাবে খুঁজে বার করতে পারবো, মানে রিসার্চ টপিক বা রিসার্চ গ্যাপ, নলেজ গ্যাপ বলি আমরা এটাকে, পরে আমি এটা বুঝতে পেরেছি বা জানতে পেরেছি যে এটাকে বলা হচ্ছে নলেজ গ্যাপ বা রিসার্চ গ্যাপ। সো এই নলেজ গ্যাপটা খুঁজে বার করার জন্য আমাকে যেটা করতে হয়েছে, প্রচুর লিটারেচার ঘাঁটতে হয়েছে। কিন্তু এই যে আমি কিভাবে লিটারেচারটা ঘাঁটবো, কোন ডেটাবেসটা আমি ইউজ করবো, আই ওয়াজ ইউজিং গুগল। আই থট যে ওকে ফাইন, যে কোনো একটা রিসার্চ কোয়েশ্চেন আসলো মাথায়, আমি গুগলে সার্চ করবো, গুগলে সার্চ করলে এটার একটা অ্যান্সারটা বের হয়ে আসবে। সো আমি প্রথমে গুগলে সার্চ করে কিছু আর্টিকেল বের করে নিয়ে সুপারভাইজারের কাছে গেলাম বা কিছু পড়লাম আমি। তো তখন সুপারভাইজার বললো যে না, দিস ইজ নট দ্য ওয়ে, গুগল ইজ দ্য নট দ্য রাইট সোর্স ফর রিসার্চ আর্টিকেলস, বা তোমার এটাকে কি বলা যায়, রিসার্চ ডেটাবেস। গুগল ইজ নট এ রিসার্চ ডেটাবেস। তাহলে আমাদেরকে অন্য কিছু ডেটাবেসের সাথে আমাকে পরিচিত করানো হলো। এখন প্রত্যেকটা ডেটাবেস গুগলের মতো খালি সার্চ দিয়ে দিলে হবে না, এটা কাস্টমাইজ করার অনেক বিষয় আছে, যে আমি কী ধরনের রেজাল্ট চাই। ফর এক্সাম্পল, আমি কত সাল থেকে কত সাল পর্যন্ত আর্টিকেল চাই, আমি কি রিভিউ আর্টিকেল চাই না আমি অরিজিনাল আর্টিকেল চাই, আমি কি কত র্যাঙ্কের জার্নাল চাই, রাইট? সো অনেকগুলো কাস্টমাইজেশনের ব্যাপার আছে। সো এই জিনিসগুলোর সাথে আমি একেবারেই পরিচিত ছিলাম না, ইনফ্যাক্ট ওই সময় ছিলাম না। কিন্তু আমি যখন দেখলাম যে আমার আন্ডারে যে আন্ডারগ্রেড স্টুডেন্টটা আমার আন্ডারে কাজ করতে আসলো, রাইট, রিসার্চ শিখতে আসলো, সে দেখা যাচ্ছে যে আমার চেয়ে ভালো পারছে এই জিনিসগুলো। সে সবই জানে কীভাবে লিটারেচার রিভিউ করতে হয়, লিটারেচার রিভিউয়ের সামারি কীভাবে করতে হয়, রাইট, একটা লিটারেচার থেকে কীভাবে ইনফরমেশন এক্সট্রাক্ট করতে হয়, কীভাবে টেবিলের মধ্যে ফেলতে হয়, কীভাবে একটা কনসেপ্ট ডায়াগ্রামের মতো তৈরি করতে হয়, রাইট। সো এই জিনিসগুলোর সাথে তারা অলরেডি পরিচিত, অ্যান্ড দে কুড ডু দ্যাট। কিন্তু আমার প্রতিবার আমি এক একটা জিনিস করতে যাচ্ছি আর আমি রিয়েলাইজ করছি যে না, আমি তো এটা পারি না। ওকে, সো দিজ আর দ্য প্রবলেমস, মানে দিস ইজ হাউ ইট বিগ্যান। তারপরে যখন দেখা গেল যে আমি যে মানে ইনফরমেশনগুলো বার করবো, একটা লিটারেচার যে পড়া, এই লিটারেচার পড়াটাই তো একটা বিরাট বড় স্কিল। পড়তে পারা, একটা লিটারেচার ডাউনলোড করতে পারা, যে আমি কিভাবে ডাউনলোড করব, কিভাবে স্টোর করব, কিভাবে এটা পড়বো, কোত্থেকে পড়া শুরু করব। কারণ অন অ্যান এভারেজ, আমি সুপারভাইজারের সাথে আমার কথা বলছিলাম, আমার এখনো মনে আছে, সে আমাকে ট্রেন করেছিলেন এর জন্য। সে আমাকে প্রথমবার জিজ্ঞেস করেছিল যে হোয়াট ডু ইউ থিঙ্ক, যে তোমার একটা আর্টিকেল পড়তে কতক্ষণ সময় লাগে। আমি বললাম যে রাফলি আধা ঘন্টার মতো সময় লাগে আমার একটা আর্টিকেল পড়তে, বা যদি আমি খুব ভালো করে পড়ি তাহলে 1 ঘন্টা সময় লাগে। সে জাস্ট, তার মনে হলো যে আমার মাথাটা ছেড়ে দিয়ে আমাকে পরে আস্তে করে বোঝায় বললো যে তুমি যদি রিয়েলি একটা আর্টিকেল পুরোপুরি মানে এটার একদম ইনস অ্যান্ড আউটস তুমি দেখতে চাও, বলে যে আমি ডেভিড ম্যাকার্থি, আমার এখনও একদিন সময় লাগে একটা আর্টিকেল পড়তে, একদিন পুরো দিন আমার সময় লাগে। সো দিস ইজ দ্যাট ইন্ডিকেটস যে আর্টিকেল পড়ার অনেকগুলো লেভেল আছে, অনেকগুলো মানে ক্লাসিফিকেশন আছে। সেই ইংলিশ স্পিকার, সেই মানে অস্ট্রেলিয়ান, যাতে অস্ট্রেলিয়ান না, সো তার যদি একদিন সময় লাগে, সো আমার তো আরও অনেক বেশি সময় লাগার কথা। বাট আই ডিডন্ট নো দ্যাট যে দিস ইজ হাউ আই হ্যাভ টু রিড আ লিটারেচার, আই হ্যাভ টু রিড অ্যান আর্টিকেল। সো এই জিনিসগুলোর সাথে আমি একেবারেই পরিচিত ছিলাম না। তো দিস ইজ হাউ ইট বেগেন। আমি যখনই একটার পর একটা কাজে হাত দিয়েছি, তখন দেখলাম যে না, মানে দিস ইজ নট দ্য ওয়ে। লিটারেচার রিভিউয়ের কথা, এমনিতে ল্যাব বেসড মানে ল্যাবে যখন আপনি গিয়ে ঢুকলেন, তখন টেকনিক্স জানা বা না জানা এগুলো নিয়ে কোনো সমস্যা? টেকনিক্স জানা, আমি কটাতে রেখে কটা বলবো। প্রথমবার যখন আমাকে ল্যাবে নিয়ে গেল আমার কো সুপারভাইজার, হ্যাঁ, সে আমাকে ল্যাবে নিয়ে গেল। ল্যাবে নিয়ে গিয়ে প্রথম আমাকে দরজায় দাঁড় করায় রাখলো, আমাকে কিন্তু ল্যাবের ভিতরে ঢুকতে দিল না। কেন? আই ওয়াজ রিয়েলি মানে শকড যে কেন আমাকে ভিতরে ঢুকতে দিবে না। দেন শি টোল্ড মি যে ইউ আর নট ইন্ডাক্টেড। সো দের ইজ আ টার্ম কল্ড ইন্ডাকশন, যে একটা ল্যাবে ঢোকার আগে বা একটা ফ্যাসিলিটিতে ঢোকার আগে আমাকে ইন অ্যাডভান্স জানতে হবে ওই ফ্যাসিলিটিতে কী কী আছে, এবং ওই ফ্যাসিলিটিতে অনেক সময় অনেক সেন্সিটিভ যন্ত্রপাতি থাকে, অনেক মেশিনারিজ থাকে, অনেক কেমিক্যালস থাকে, না, ডেঞ্জারাস কিছু কেমিক্যালস থাকে। সো কোন জিনিসটা কিভাবে হ্যান্ডেল করতে হবে আমাকে, এই সম্পর্কে আমাকে ইন অ্যাডভান্স একটা ধারণা নিয়ে তারপরে আমাকে ঢুকতে হবে। অ্যান্ড দিস ইজ কল্ড ইন্ডাকশন, যে ওই ল্যাবে যে এক্সপার্ট বা যে কাজ করছে কেউ একজন আমাকে সুপারভাইজড ওয়েতে, কেউ একজন আমাকে ধরায় নিয়ে এনে প্রত্যেকটা মেশিনের সামনে যাবে, আমাকে এক্সপ্লেন করবে, এবং আমি শিখবো জিনিসটা, আমার কী কী কোয়েশ্চেন আছে তাকে আমি বলবো। তারপরে সে কনভিন্সড হবে যে না ঠিক আছে, এই মেশিনটার মানে ইনস অ্যান্ড আউট সম্পর্কে আমি বুঝতে পেরেছি, অ্যাটলিস্ট সেফটি অ্যাসপেক্ট সম্পর্কে আমি বুঝতে পেরেছি। সো দ্যাট ওয়াজ দ্য ইন্ডাকশন পার্ট। এরপরে যেটা করা হলো, আমি যখন এইভাবে ইন্ডাকশনের পরে আমি ল্যাবে ঢুকতে পারলাম, ওকে, 6 দিন পরে 7 দিন পরে আমি যখন কাজ করতে যাব, আমাকে কাজ করতে দেওয়া হলো না। হ্যাঁ, ইন্ডাকশনের পরে আমি তো মানে নিজের মতো করে ল্যাবে ঢুকলাম, ল্যাবে ঢুকে একটা করে মেশিনে আমি ম্যানুয়াল ঘাটলাম, রাইট, ম্যানুয়াল ঘাটলাম, দেখলাম যে এই মেশিনটা কীভাবে ইউজ করতে হয়। তারপরে যখন আমি কাজ শুরু করতে আমাকে দেওয়া হলো না। কেন দেওয়া হলো না? তখন বললো দ্যার ইজ অ্যানাদার প্রসিডিওর যেটা তোমাকে পারফর্ম করতে হবে। সেই প্রসিডিওরটা কি? দ্যাট ইজ রিস্ক অ্যাসেসমেন্ট। রিস্ক অ্যাসেসমেন্ট মিনস ওই ল্যাবে আমি কি কাজ করব আগামী 6 মাস, বা এই প্রজেক্টের আন্ডারে আমি কি কাজ করব, সেই সমস্ত কাজের একটা আমাকে সামারি দিতে হলো, মানে প্রোটোকল দিতে হলো।
তখন ওই প্রোটোকল থেকে আইডেন্টিফাই করতে বলা হলো যে আমি এই কাজের জন্য কি কি মেশিনারি আমার দরকার হবে, আমি কি গাড়ি ইউজ করবো কিনা, গাড়ি কি আমার মেইন রোডে নামবে কিনা, রাইট? তারপর হচ্ছে আমার কোনো করসিভ ম্যাটেরিয়াল বা ওরকম কার্সিনোজেনিক কোনো ম্যাটেরিয়াল আমি টাচ করবো কিনা বা আমার দরকার হবে কিনা। যদি দরকার হয় তাহলে যে কোনো সময় যে কোনো অ্যাক্সিডেন্ট হতে পারে। কি হতে পারে? টেস্ট টিউব আমার হাত থেকে পড়ে ভেঙে যেতে পারে। এখন এটা যদি কোনো কার্সিনোজেনিক বা করসিভ কোনো ম্যাটেরিয়াল হয়, সেটা ল্যাবে ছড়িয়ে যাবে, রাইট? সেই ক্ষেত্রে আমি কিভাবে ওটাকে ম্যানেজ করব, আমি কি ওটা সম্পর্কে প্রিপেয়ার্ড কিনা, রাইট? আমি ফর এক্সাম্পল আমার স্যাম্পল কালেকশনের জন্য আমার ছিল ওই ইয়ারা রিভার থেকে আমার মানে ওয়াটার অ্যান্ড সেডিমেন্ট কালেকশন ছিল, যেহেতু এনভায়রনমেন্টাল মাইক্রোবায়োলজির কিছু কাজ পাবলিক হেলথের। সো আমাকে ড্রাইভ করে ওই জায়গায় যেতে হবে। আমি ড্রাইভ করতে পারি কি না সেটা আমাকে একজনকে কনভিন্স করতে হবে, টেস্ট ড্রাইভের মতো, রাইট? এবং যেতে যেতে না, আমি তখন ম্যানুয়াল পারতাম না, আমি অটোমেটিক গাড়ি ড্রাইভ করতে পারতাম, কিন্তু দ্যাট ওয়াজ এ ম্যানুয়াল কার। যেই কারণে ওই স্যাম্পল কালেকশনের আগে আমাকে 2 মাস সময় নিতে হয়েছে। জাস্ট বিফোর দ্যাট আই হ্যাড টু লার্ন হাউ টু ড্রাইভ এ ম্যানুয়াল কার। নট অনলি দ্যাট, আমার মেলবোর্নের এক মাথা থেকে আরেক মাথা পর্যন্ত আমার যেহেতু ড্রাইভ করে যেতে হবে, হাইওয়ের ভিতর দিয়ে যেতে হবে, সিটির ভিতর দিয়ে যেতে হবে, অতএব কী কী ঘটনা ওখানে ঘটতে পারে, যে আমার যে সময়টাতে আমি যাব ওই সময় ট্রাফিক কি বেশি থাকবে না কম থাকবে, ওকে? ওই সময় যদি আমার রাস্তায় মাঝখানে গাড়ি ব্রেকডাউন হয় তাহলে আমি কিভাবে সেটা সামাল দিব, আমার কি কোনো সাথে ব্যাকআপ ফোন আছে কিনা, আমি কিভাবে অন্য আরেকজনকে জানাবো, সব বিষয়টা, টোটাল বিষয়টা আপনার রিস্ক অ্যাসেসমেন্টে। এক্স্যাক্টলি, আমাকে প্রতিটা জিনিস খুঁটিনাটি আগে রিস্ক অ্যাসেসমেন্টের মধ্যে ইনক্লুড করতে হয়েছে। ইনক্লুড করে তারপরে আমাকে এটা একজনকে দিতে হয়েছে। ল্যাবের একজন সেফটি সুপারভাইজার আছে, রাইট? একজন হলো সায়েন্টিফিক সুপারভাইজার আমার, আর একজন হলো সেফটি সুপারভাইজার। সো এই রিস্ক অ্যাসেসমেন্টের মধ্যে সায়েন্টিফিক সুপারভাইজারের সিগনেচার লাগবে, যে ল্যাবের যে OHS বলি আমরা এটাকে, মানে এটাকে কী বলে, অকুপেশনাল হেলথ অ্যান্ড সেফটি ম্যানেজার, তাকে আমার কনভিন্স করতে হবে যে আই এম রেডি ফর এভরিথিং, আই ক্যান হ্যান্ডেল অল দ্য রিস্কস অ্যান্ড এভরিথিং। যখন আমি করতে পারবো দেন আই উইল গেট দ্য পারমিশন। আপনার ইন্ডিয়ান এভারেজ যদি বলি যে আপনার প্রথম 6 মাস বা 3-4 মাসের মতোই ধরতে পারি যে এই বিষয়গুলোই করতে গিয়েছে, আপনার মেইন কাজটাই শুরু হয়নি। লেট মি টেল ইউ সামথিং, প্রথম 6 মাসে আমাকে ল্যাবেই ঢুকতে দেওয়া হয় নাই। সিরিয়াসলি প্রথম 6 মাসে আমাকে ল্যাবে ঢুকতে দেওয়া হয় নাই। প্রথম 6 মাসে আমাকে যেটা করতে হয়েছে, এক্সটেন্সিভ লিটারেচার রিভিউ আমাকে করতে হয়েছে 6 মাস, যে আমি কি কি কাজ করব, পুরো পিএইচডিতে আমি কি কি কাজ করব সেই কাজের পুরো একটা মানে প্রপোজাল আমাকে দাঁড় করাতে, কয়টা প্রজেক্ট আমি আন্ডারটেক করব এই এই 3-3.5 বছরে, পুরো প্ল্যান আমাকে প্রথমে দিতে হয়েছে। এবং ওই প্ল্যানের কয়টা পার্ট থাকবে, কয়টা সাব পার্ট থাকবে, সেটার জন্য মানে টোটাল মডেলটা আপনি জেনারেট করতে। টোটাল মডেল শুধু না, ফর এক্সাম্পল আজ থেকে 3 বছর পরে এত তারিখে আমি কত মিলিলিটার পানি ইউজ করব, পিসিআর ওয়াটার ইউজ করব, সেটার হিসাব পর্যন্ত আমার শুরুতে দিতে হয়েছে। কেন দিতে হয়েছে? কারণ আমার পিএইচডির একটা বাজেট আছে, রাফলি সেটা ছিল $1,00,000 মতো, মানে পুরো পিএইচডির আমার ওই যে কনজিউমেবলসের জন্য $1,00,000 মতো আমার বাজেট ছিল। তো $1,00,000 মধ্যে তাহলে আমি যেই কাজটা করতে চাচ্ছি সেইটা কি এই বাজেটের মধ্যে হবে কি না, কারণ সেটা তো আমার আগে কনভিন্স করতে হবে। এখন আমি এমন একটা কাজ থিওরিটিক্যালি করতে চাচ্ছি যেই কাজের বাজেট হয়ে যাবে $1,50,000, তাহলে তো শেষ পর্যন্ত গিয়ে দেখা যাবে যে এই কাজটা বাজেটে কুলাচ্ছে না, তাহলে আমাকে ফান্ড দিবে কে? সেই জন্য প্রথমেই আমাকে ফিক্স করতে হয়েছে যে আমি কি করব, কত সালের কত তারিখে কি করব, এবং সেইখানে কত, ইভেন পানির হিসাবটাও আমাকে দিতে হয়েছে যে কত ml পিসিআর ওয়াটার আমাকে ইউজ করতে হবে, রাইট? সো দিস ইজ হাউ প্ল্যানিং ওয়ার্কস। আমার একেবারেই কোনো আইডিয়া ছিল না যে আমি কিভাবে, আমি সুপারভাইজারের সাথে কয়েকবার ঝগড়া হয়েছে আমার এটা নিয়ে, যে হাউ কাম ইউ এক্সপেক্ট মি টু টেল ইউ যে আফটার 3 ইয়ার্স আমি কত তারিখে কোন প্রজেক্টটা করবো এবং সেখানে কত ml পানি লাগবে, এটা আমি কেমনে তোমাকে এখন বলবো? উত্তর কি ছিল? মানে আপনার সুপারভাইজারের উত্তর কি ছিল? তো সে প্রথমত মানে হাসছে, ঠিক আছে, যে ইউ ডোন্ট হ্যাভ এনি আইডিয়া হাউ টু কন্ডাক্ট এ বাজেট, হাউ টু ডু এ বাজেট, না প্রজেক্টের বাজেট। তো আমি বললাম যে ওকে ফাইন, আমি তোমাকে বাজেট দিতে পারি, বাট আই ক্যানট গ্যারান্টি যে এই বাজেটে তোমার হবে। আমি বললো যে, সে বললো যে ইফ ইউ ক্যানট মানে গিভ মি দ্যাট গ্যারান্টি যে এই বাজেটের মধ্যে তুমি করতে পারবে, দেন আই ক্যানট গ্যারান্টি যে তুমি এই কাজটা করতে পারবা। ইট ওয়াজ অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আমার মাথায় ঢুকতেছিল না যে কেমনে আমি এই 3-4 বছর পরে কি করব না করব সেটার বাজেট আমি এখন কিভাবে দিব, রাইট? আপনার সুপারভাইজারের রিঅ্যাকশন কি রকম ছিল যখন আপনার এই ধরনের ঝগড়া? তখন তো সে বুঝতে পেরেছে যে আই ডোন্ট হ্যাভ এনি আইডিয়া অ্যাবাউট বাজেটিং, রাইট? সো মানে at first she was like really surprised যে this guy doesn't have any idea, honestly speaking, and that wasn't very good for me as a PhD student because impression matters, isn't it? So মানে I lost impression, and gradually every single time যখন দেখা গেল যে আমি এই জিনিসটা পারি না, এই জিনিসটা জানি না, এই জিনিসটা সম্পর্কে আমাদের কোনো প্র্যাকটিস নাই, every single time I was losing impression, I was losing my like respect to my supervisor, and that is how the struggle began. এরপরে যে কটা বছর, the entire story is the story of struggles. So এই বহু স্ট্রাগল করতে হয়েছে, শেষ পর্যন্ত দেখা গেল যে
ওকে স্যার, আমরা শুনলাম এখানে আপনার পিএইচডির এক্সপিরিয়েন্সটা মানে বেসিক ডিফারেন্সেস। সো স্যার যদি এখন একটু সাম আপ করেন যে একদম স্পেসিফিক্যালি আমাদের দেশের ধরুন একটা আন্ডারগ্রেড স্টুডেন্ট বা মাস্টার্স স্টুডেন্ট যখন কোনো রিসার্চের সাথে জড়িয়ে পড়ে বা কোনো থিসিস কাজ করে বা কোনো ধরনের থিসিস কাজ করে বেসিক্যালি, তখন সময় ওই ইউনিভার্সিটির যে স্ট্রাকচার বা যেভাবে ওকে সাপোর্ট দেওয়া হয় আমাদের দেশের সাথে বাইরের দেশের একটা কম্পারিজন যদি একটু বলতেন সাম আপ করে টোটাল সামারিটা, যে ডিফারেন্সটা কোথায়, আমরা কোন জায়গাটায় পিছিয়ে আছি। আপনি তো এখান থেকে আপনার অভিজ্ঞতা নিয়ে গেলেন, বললেন যে আপনার এখানে কিছুই জানতেন না, শিখতেন না। সো আমাদের আসলে বেসিক ডিফারেন্সটা কোথায়, আমরা কোন জায়গাটায় বাইরের দেশের সাথে পিছিয়ে আছি ইউনিভার্সিটি লেভেলে? ওকে ওকে সো আমি এতক্ষণ ধরে যে ঘটনাগুলো বললাম, অ্যাপার্ট ফ্রম বাজেট, যে আমি বললাম যে আমার পিএইচডির সময় টোটাল বাজেট ছিল হলো $1,00,000। ওই সময় আমি যখন গিয়েছি তখন অস্ট্রেলিয়ান ডলার ছিল রাফলি 85 টাকা করে। সো 85 লাখ টাকা ছিল আমার পিএইচডি করার জন্য শুধু কনজিউমেবলসের বাজেট। তার বাইরে আমার নিজের স্যালারি ছিল, ইউনিভার্সিটি আমাকে ওখানে অফিস দিয়েছে, সেই অফিসের এক্সপেন্স ছিল, ওগুলো বাদে এটা ছিল। সো অ্যাপার্ট ফ্রম দিস ফান্ডিং থিং, আই থিঙ্ক যে আমরা যদি প্রপারলি বুঝতে পারতাম, আমার টিচাররা বা আমার ইউনিভার্সিটি যদি জানতো যে এইভাবে একটা স্টুডেন্টকে গ্রুম করতে হয়, এইভাবে একটা স্টুডেন্টকে রেডি করতে হয়, এই ধরনের ট্রেনিংগুলো দরকার, সেই ট্রেনিংগুলো কিন্তু ইজিলি আমার ইউনিভার্সিটি আমাকে দিতে পারতো, রাইট? সে আমি এজ এ ফ্যাকাল্টি আমি হয়তো আমার মানে স্টুডেন্টকে দেওয়া দরকার। দিস ইজ সামথিং দ্যাট আওয়ার ইউনিভার্সিটিজ আর টোটালি মিসিং, যে তারা জানেই না, অনেস্টলি স্পিকিং, আই এম বিং ভেরি ডিরেক্ট হিয়ার, আমাদের টিচাররা জানেই না যে আসলে কি শিখাইতে হবে এবং একটা ছেলেকে কিভাবে ট্রেন আপ করতে হবে। প্রথম কথা হলো তারা জানে না, দ্বিতীয় কথা হলো দে ডোন্ট কেয়ার, রাইট? ফ্যাকাল্টি হয়েছে সে তো তোমার এত কষ্ট করার জন্য তো সেই ইউনিভার্সিটির টিচার হয় নাই। সে টিচার হয়েছে কিসের জন্য? সে টিচার হয়েছে কারণ এরপরে সে ডিন হবে, এরপরে সে হাউস টিউটর হবে, এরপরে সে একসময় পলিটিক্স করবে, শিক্ষক সমিতিতে রাজনীতি করবে, বিভিন্ন রকম ধরো টিভি টকশোতে বুদ্ধিজীবী হিসেবে আসবে, রাইট? একসময় সে বাংলাদেশের প্রেসিডেন্ট পর্যন্ত হয়ে যাবে। দিস ইজ দ্য মাইন্ডসেট, দিস ইজ ওয়াই পিপল বিকাম ফ্যাকাল্টিজ, না? আর ইউনিভার্সিটি টিচিংটা এখন দেখা হয় যে, এখন না বহু বছর ধরে আসলে দেখা হয় যে আনলিমিটেড রেসপেক্ট, সবাই আনলিমিটেড অ্যামাউন্ট অফ রেসপেক্ট করবে, আনলিমিটেড অ্যামাউন্ট অফ পাওয়ার ওভার দ্য স্টুডেন্টস। কে কী করলো কেউ জিজ্ঞেস করার নাই, কেউ কিছু বলার নাই, ক্লাস নিলে নিলাম, না নিলে না নিলাম, ক্লাসের মধ্যে কী পড়ালাম কেউ জিজ্ঞেস করার নাই, রাইট? ইভেন লেট মি গিভ ইউ এন এক্সাম্পল, ইভেন আমি জাস্ট গতকালকে আমার এক স্টুডেন্টের কাছে শুনলাম, সে কোনো একটা পাবলিক ইউনিভার্সিটিতে সে মাস্টার্স করছে, রাইট? মাস্টার্সের জন্য তাকে বলা হলো যে এই 7 দিনে, হঠাৎ করে এই লকডাউনের সময় কোথাও কোনো রকম তাদের অ্যাক্টিভিটিস নাই, কোনো ক্লাস নাই, কিচ্ছু নাই, 7 দিনের মধ্যে জুমে তাদের সব ক্লাস নাকি শেষ করে দেওয়া হলো, শেষ করে দিয়ে বলা হলো নাও মানে দেয়ার উইল বি এ ফাইনাল এক্সামিনেশন, এবং মানে দে ওয়ার সাপোজ টু গেট রেডি ফর দ্য ফাইনাল এক্সাম। ক্যান ইউ ইমাজিন? একটা মাস্টার্স লেভেলের একটা কোর্স নাও, তার বললো যে সবগুলা কোর্সই বললো যে ফ্যাকাল্টিরা 7 দিনের ক্লাস নিয়ে শেষ করে দিছে, শেষ করে দিয়ে এবার হলো পরীক্ষা হয়ে যাবে। দ্যাট ইজ এ পাবলিক ইউনিভার্সিটি অ্যান্ড দিস ইজ হাউ ইট ওয়ার্কস ইন আওয়ার কান্ট্রি। হাউ ক্যান ইউ এক্সপেক্ট যে এই স্টুডেন্টটা, আমার এই যে স্টুডেন্টটার কথা বললাম, সে পাশ করে যখন সে বাইরে পিএইচডি করতে যাবে, সে গিয়ে ওই অস্ট্রেলিয়ার বা আমেরিকার একটা ছেলে মেয়ের সাথে টক্কর দিবে, সে হাউ ক্যান ইউ এক্সপেক্ট ইভেন? দ্যাটস দ্য ডিফারেন্স। আর যেটা বললাম যে টাকা ছাড়া এই জিনিসগুলো, যে এই যে স্কিলগুলো কীভাবে লিটারেচার রিভিউ করতে হয়, এটা শেখাইতে কত টাকা লাগবে একটা স্টুডেন্টকে শিখাইতে, কি যে কীভাবে একটা রিস্ক অ্যাসেসমেন্ট করতে হয়, এই জিনিসটা শিখাইতে একটা স্টুডেন্টকে একটা ইউনিভার্সিটি কত টাকা লাগে, কিভাবে একটা ওই যে ইন্ডাকশন, মানে একটা ল্যাবের একটা ইন্ডাকশন কিভাবে করে, সিস্টেমেটিক্যালি ইন্ডাকশন কিভাবে করে, এটা শেখাইতে কয় টাকা লাগে? তো স্যার আমাদের তো আসলে আমাদের সমস্যা হচ্ছে কি আমাদের টাইম পিরিয়ডটা, মানে আমার এক্সপিরিয়েন্স থেকে যদি বলি, কারণ আমাদের প্রাইভেট ইউনিভার্সিটিতে যদি বলি এক একটা সেমিস্টার 3 মাস, 4 মাস, রাফলি 4 মাস। তো এই 4 মাসের মধ্যে অনেকগুলো কোর্স ওকে কভার করতে হয়। তো এখানে যদি লেভেল যদি আমরা ইন্ডাকশন পিরিয়ডে এতটা সময় দিই, তাহলে কি করে হবে, মানে ও শিখবেটা কখন আর শুরু করবে কখন? ওকে, তা এই যে বাইরের যারা কাজ করছে, বাইরের ইউনিভার্সিটিগুলোতে ওরা কি এই সেমিস্টার সিস্টেম, ট্রাইমেস্টার সিস্টেমে করছে না? অবশ্যই করছে, অবশ্যই করছে। আমরা যেটা করি আমাদের ইউনিভার্সিটিগুলোতে বা বাংলাদেশে আমরা যেটা করি, থিওরিটিক্যাল এডুকেশনের উপরে আমরা অনেক বেশি জোর দিই। থিওরিটিক্যাল এডুকেশন বলতে মুখস্থবিদ্যা, প্রচুর কোর্স করানো হচ্ছে না, প্রচুর মানে নেওয়া হচ্ছে, কিন্তু এগুলার অনেকগুলাই হলো কোনো কাজের কোর্স না, কিন্তু শুধুমাত্র ক্রেডিটটা তাকে ফুলফিল করতে হবে। ইউজিসির কিন্তু একটা রিকোয়ারমেন্ট আছে যে তাকে যদি আন্ডারগ্রেড দিতে হয়, আন্ডারগ্রেড দিতে হলে এত ক্রেডিট তাকে আন্ডারগ্রেডের করাইতে হবে। তাহলে আমরা কী করি, আমরা ইউনিভার্সিটিগুলো কী করি, ওই ক্রেডিটটা থিওরিটিক্যাল মানে পড়াশোনা দিয়ে আমরা করি। কারণ কি? কারণ আমরা টিচাররা নিজেরাও তো ওই মুখস্থই করে আসছি।
অতএব যেটা মুখস্থ করে আসছি আমরা সেটাই করব, আমরা সেটা দিয়েই করব। এখন একটা স্টুডেন্টকে হাতে ধরে ল্যাবে কাজ করাইতে তো আমার কষ্ট হবে, আমি সেটা করব না। আমি বলে দিব যে তুমি এই কোর্স নিবা, সেই কোর্স আমি 7 দিনে শেষ করে দিব, এরপরে তুমি যা পারো পরীক্ষা দিবা, একটা গ্রেড নিয়ে বের হয়ে যাবা, আমিও খুশি তুমিও খুশি, সবাই খুশি। সো দ্যাটস ওয়াই ইটস নট মুভিং। আমাদের মেন্টাল সেটআপের সমস্যা। এক্স্যাক্টলি, দ্যাটস দ্য সিঙ্গেল প্রবলেম, দ্যাটস দ্য, আমি যদি সিঙ্গেল প্রবলেম আইডেন্টিফাই করতে বলা হয়, মেন্টাল সেটআপের সমস্যা। সো স্যার, তাহলে আপনি বলতে চাচ্ছেন যে আমাদের দেশে ইউনিভার্সিটি এবং বাইরের দেশে ইউনিভার্সিটিগুলোর মধ্যে বেসিক ডিফারেন্সটা হচ্ছে কি মেন্টাল সেটআপ। হ্যাঁ, মেন্টাল সেটআপ এই কারণে, মানে অবশ্যই ফান্ড একটা বড় প্রবলেম, সবাই যেটার কথা বলে, কিন্তু আমার পার্সোনাল রিয়েলাইজেশন হচ্ছে যে এই গত 11 বছরে আমার যে এক্সপিরিয়েন্স, তাতে আমার কাছে মনে হয়েছে যে ফান্ড একটা সমস্যা, বাট ফান্ডের চাইতে অনেক বড় সমস্যা হচ্ছে আমাদের মেন্টাল সেটআপ এবং আমাদের ইন্টারনাল কালচার, ইউনিভার্সিটিগুলোর কালচার। কারণ আমরা এতক্ষণ ধরে যে বিষয়গুলো আলোচনা করলাম, যে আমাদের দেশের ইউনিভার্সিটিগুলোর সাথে, বা মি এজ এ পার্সন, আমার দেশের এক্সপিরিয়েন্স আর দেশের বাইরের এক্সপিরিয়েন্সের মধ্যে যে জায়গাগুলোতে আমার ল্যাকিংসগুলো ছিল, এর প্রায় সবগুলোই আমার মনে হয় যে এটা আমাদের দেশে ওই রিসার্চ কালচারটা যদি থাকতো, বা আমরা নিজেরা যদি ওটা মেনটেন করতাম, সেটা ওভারকাম করা যেত। সো ডেফিনেটলি মেন্টাল সেটআপ ইজ দ্য ফার্স্ট প্রবলেম দ্যাট উই নিড টু ওভারকাম, দ্যাট উই নিড টু অ্যাড্রেস। যদি এটা করতে পারি তাহলে ফান্ড আসলেও ইউটিলাইজ করা সম্ভব, আদারওয়াইজ আমাদেরকে ফান্ড দিলেও আমরা আসলে ইউটিলাইজ করতে পারবো না। টু সাম এক্সটেন্ট এটাই আসলে হচ্ছে আমাদের দেশে, ফান্ড নাই করে আসলে আমরা যেরকম বলি, বাস্তবতা আসলে এরকম না। পরে একটু আলোচনাতে আবার এটা জিনিসটা এক্সপ্লেন করব, যে ফান্ড সমস্যা, বাট ফান্ডের চেয়ে অনেক বড় সমস্যা হচ্ছে মেন্টাল সেটআপ। ওকে স্যার, থ্যাংক ইউ সো মাচ স্যার। আমরা আমাদের আজকে আলোচনাটা এখানেই সমাপ্তি করছি। আমাদের প্রথম সেগমেন্টটা এখানেই শেষ। আমরা দ্বিতীয় সেগমেন্টে আলোচনা করব প্রবলেমগুলো, একটা ইউনিভার্সিটিতে স্টুডেন্ট যখন রিসার্চ করতে যায় তখন কী কী প্রবলেমের সম্মুখীন। ধন্যবাদ সবাইকে।